এক্সট্রাঅর্ডিনারি ফোন নাথিং ফোন 4A, যে স্মার্টফোনটার রিয়ারে এখানে ছোট্ট একটা আমরা ডিসপ্লে দেখতে পাই। নাথিং বরাবরই খুব স্পেশাল ডিজাইন নিয়ে কাজ করে, একটু ডিফারেন্ট। আমরা রেগুলার যে ধরনের ফোন দেখে অভ্যস্ত তার চাইতে একটু ডিফারেন্ট ডিজাইনে নিয়ে আসার ট্রাই করে। কিন্তু সত্যি করে বলুন তো, এই ফোনের রিয়ার প্যানেলের এই ডিজাইন আপনাদেরকে আসলেই ভালো লাগছে? আচ্ছা, ভালো লাগছে কিনা কমেন্ট করতে থাকেন। বাট এই ফোনটা নিয়ে অলরেডি ফার্স্ট ইমপ্রেশনের একটা ভিডিও আমাদের চ্যানেলে গিয়েছে এবং সেখানে মোটামুটি অনেক কিছু ডিটেলে আলোচনা করা হয়েছিল, শুধুমাত্র ইউজার এক্সপিরিয়েন্স বাদে। কারণ তখন আমরা মাত্র 2 দিনের জন্য ফোন হাতে পেয়েছিলাম, কিন্তু এই ফোন অলরেডি আমাদের কাছে আছে প্রায় 1.5-2 মাসের মতো, রাইট? তো সেই জায়গা থেকে আমাদের এক্সপিরিয়েন্স কী ছিল সেগুলি আলোচনা করব। আমরা একদম স্পেক ওয়াইজ ওইভাবে যাচ্ছি না আজকে। কিন্তু বাই দ্য ওয়ে, এই ফোনটা রিও ইন্টারন্যাশনাল আমাদের কাছে পাঠিয়েছিল, তাদের কাছে রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং কারেন্টলি প্রাইসটা ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে। ডে টু ডে চেঞ্জ হতে পারে, ওদের ওয়েবসাইট বা ওদের সাথে একটু যোগাযোগ করে নেবেন, সেক্ষেত্রে আপনি আপডেটেড প্রাইসটা জানতে পারবেন সহজেই। ফার্স্ট অফ অল, স্মার্টফোনটা ব্যবহার করতে গিয়ে আপনার কাছে বেশ প্রিমিয়াম একটা ফিল আসবে, এটা সত্যি। কারণ ধরতে আর কি, কারণ রিয়ার প্যানেলও আমরা দেখছি অ্যালুমিনিয়াম রয়েছে, বডিতেও অ্যালুমিনিয়াম রয়েছে, ইউনি বডি ডিজাইন করা হয়েছে, তো হাতে নিয়ে ওই ফিলটা আসে সত্যি। কিন্তু এই যে উপরের দিকের ক্যামেরার এই মডিউলের জায়গাটা আপনার হাতে একটু লাগতে পারে। এখনকার দিনের অনেক স্মার্টফোনে আপনারা এই ডিজাইনটা লক্ষ্য করছেন, তবে ওদের ক্যামেরা প্লেসমেন্টটা একটু ডিফারেন্ট। সেই সাথে পাশে একটা ম্যাট্রিক্স ডিসপ্লে রয়েছে, যার আসলে খুব একটা হামরি কাজ আছে এমনও না। এই ডিসপ্লের যে ডটগুলো অনেক বড়, এটা আবার ক্যামেরার সময় সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যায়, যদিও আপনি আগামাথা কিছুই বুঝবেন না। তাছাড়া যে দেখুন টাইম দেখা যাচ্ছে, নোটিফিকেশনের কাজ করে, এ ধরনের কাজ বাজে টুকটাক লাগবে। এই ফোনে আরও একটা জিনিস আছে যেটাও আমার কাছে খুব একটা প্রয়োজনীয় মনে হয়নি এই কয়েকদিন ব্যবহার করতে গিয়ে, এই যে এসেনশিয়ালস বাটন। এইটার আসলে প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে আমি জানি না। ওরা বেসিক্যালি ওইভাবে এআই এর ফিচার তো এখানে দেয়নি, বাট এই বাটনটা দিয়ে কিছু কাজকে সহজ করার ট্রাই করছে। এই জিনিস নিয়ে বিগত দিনে অনেক আলোচনা হয়েছে, ওদিকে আর আমরা ডাইভ দিবই না। আমরা সরাসরি চলে যাবো এর ডিসপ্লে সেকশনে। নাথিং এখন পর্যন্ত যতগুলো ফোন নিয়ে আসছে মার্কেটে, প্রতিটাতেই আমরা ফ্ল্যাট ডিসপ্লে পেয়েছিলাম। হ্যাঁ, এই ফোনটাতেও ফ্ল্যাট প্যানেলই রয়েছে, অ্যামোলেড প্যানেল, যেখানে আমরা 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পাচ্ছি। আমাদের টেস্টিংয়ে মোস্টলি 120 হার্টজ পর্যন্তই যাচ্ছে। আপনারাও তাই পাবেন, হয়তো বা কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ হাই রিফ্রেশটা পেতে পারেন। কিন্তু এই ফোনটা আউটডোরে ইনডোরে ব্যবহার করতে কোথাও সমস্যা হয়নি, অর্থাৎ ডিরেক্ট সানলাইটেও আমরা ঠিকভাবেই দেখতে পাচ্ছি, একদম স্ট্রাগল ফ্রি ভাবেই। কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন করছে, যদিও আমরা যে এতদিন ব্যবহার করছি একটা প্রোটেক্টর ছিল, একটা প্লাস্টিক প্রোটেক্টর রয়েছে, সেটার উপরে বেশ কিছু স্ক্র্যাচ তো আসছে, বাট আমার মনে হয় আপনারা গ্লাস প্রোটেক্টর চাইলে এর সাথে এটা ব্যবহার করলে ভালোই হবে। ডিসপ্লেটা বেশ সিমেট্রিক্যাল, লোয়ার চিন আপার চিন দুপাশ সবকিছু মিলে সিমেট্রিক্যাল একটা ভাইব দিতে পারছে, যার ফলে দেখতে ভালো লাগে। 5 হোল কাটআউট রয়েছে টপ সেন্টারে। আমার মনে হয় এখনকার দিনে দাঁড়িয়ে অনেক স্মার্টফোনে আমরা 5 হোল কাটআউট আরও অনেক ছোট দেখি, বিশেষ করে স্যামসাং এর বেশ কিছু ডিভাইসে, রেডমি K সিরিজের ডিভাইসে। সো ওরা চাইলে আরেকটু ছোট করতে পারতো, দেখতে আরো বেশি সুন্দর লাগতো নিশ্চয়ই। তাছাড়া রেগুলার ব্যবহারে টাচ রেসপন্সে কোনো প্রবলেম নেই, মিস টাচ জনিত কোনো প্রবলেম পাইনি। বাট একটা বিষয় নিয়ে আপনাদের অনেকের কমপ্লেইন থাকতে পারে, অনেকের কাছে আবার এই ব্যাপারটা ভালোও লাগতে পারে। নাথিং এর প্রত্যেকটা ফোনের এই ডিসপ্লের কালার ক্যালিব্রেশন একটু ডিফারেন্ট, অর্থাৎ এখানে আমরা অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনের যেমন খুবই ভিভিড ভাইব্রেন্ট কালার দেখতে পাই, ওই জিনিসটা দেখা যায় না। আপনার কাছে অ্যামোলেড হয়েও অ্যামোলেড ফিল আসবে না, কারণ ওরা কালারটাকে একটু ফ্ল্যাট রাখে, আইপিএস এর তুলনায় একটু ডিপ, বাট অ্যামোলেডের তুলনায় বেশ কিছুটা লেস কালার মনে হতে পারে আপনার কাছে। এখন এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। টু বি ভেরি অনেস্ট, একটা স্মার্টফোন আমরা ব্যবহার করি সাধারণত মাল্টিমিডিয়া কনজাম্পশন করি, যেখানে কিছু দেখতে একটু আই প্লেসিং টাইপের লাগলে ভালো লাগে। সেই জায়গা থেকে আমার মতামত, ওদের ডিসপ্লের কালার নিয়ে আরেকটু কাজ করা উচিত, আর একটু ভাইব্রেন্ট করলে সেটা খারাপ হবে না। ফোন দিয়ে মানুষ ওই ধরনের প্রফেশনাল কাজও করে না, মানে বিষয়টা এমন যে কালারটা অ্যাকুরেট যে তাও না, কালারটা একটু ফ্ল্যাট টাইপের। যাই হোক, HDR10+ এর সাপোর্ট রয়েছে, ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট আমরা পেয়েছি, এই সব কিছু মিলে বেশ ভালোই, কিন্তু কালারটা একটু ফ্ল্যাট, এইটা মাথায় রাখতে পারেন। আছে 3টা ক্যামেরা রিয়ারে, 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স অ্যান্ড 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। এই স্মার্টফোনটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালোই ডিটেল দিতে পারছে, কিন্তু ছবিতে সেই ছবিগুলো আমরা একটু জুম করেও দেখছি, মানে মেইন ক্যামেরার ছবি, সেখানেও আমরা ডিটেল পরিমাণ ভালো পাচ্ছিলাম। হ্যাঁ, কর্নার এরিয়াতে কিছুটা কম রয়েছে, ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও যথেষ্ট ওয়াইডেই, তবে এর কালার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আমরা যেমনটা দেখছিলাম ডিসপ্লেটা একটু ফ্ল্যাট টোনে কালার দিচ্ছে, একই রকমভাবে ক্যামেরাটাও তেমন একটা ক্রুইজ কালারফুল ওই ধরনের ছবি দিচ্ছে না, একটু ফ্ল্যাট টোন দিচ্ছে। এখন যারা একদম ন্যাচারাল কালার টোন লাভার রয়েছেন তাদের কাছে এই ব্যাপারটা বেশ ভালো লাগতে পারে, কিন্তু এই ফোনের ডিসপ্লেতে যখন ওই ছবিগুলো দেখবেন সেটা খুব একটা জাঁকজমক লাগছে না আর কি। কিছু ছবির ক্ষেত্রে আমরা কন্ট্রাস্টে হতে দেখছিলাম, বিশেষ করে কোনো ছবির মাঝে যদি লো লাইট এরিয়া বেশি থাকে সেই জায়গাগুলোকে একটু অতিরিক্ত কন্ট্রাস্টই করছিল। সামটাইমস কিছু জায়গায় ওভার ব্লোন ইস্যু পেয়েছি। আবার আপনারা যদি হিউম্যান ফেসকে দেখেন, সেখানে একটু
ওভার শার্পনেস লক্ষ্য করা যায়। আমার মনে হয় এই জায়গায় আরেকটু বেটার করার মতো সুযোগ আছে। ইভেন নাথিং আপডেটের মাধ্যমে আরেকটু অপটিমাইজ করতেই পারে চাইলে। পোর্ট্রেটের ক্ষেত্রে আপনারা বেশ কয়েকটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন এবং পোর্ট্রেটের কোয়ালিটি তো বেশ ভালোই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লারনেস বা সাবজেক্ট সেপারেশন ভালো, কিন্তু ফেসের ডিটেইলে আপনি যদি লক্ষ্য করেন ওভার শার্পনিং লক্ষ্য করবেন এবং আর্টিফিশিয়াল একটা টোন লক্ষ্য করা যায়। একদম ছোট অবস্থা দেখলে না বুঝলেও একটু জুম করলে সে ব্যাপারটা লক্ষণীয় মাত্রায় বোঝা যায়। আলট্রাওয়াইডটা ডেলাইট কন্ডিশনে মোটামুটি সিমিলার কালার টোন ধরে রেখে একই রকম একটা পারফরমেন্স দেওয়ার ট্রাই করে, সেক্ষেত্রে শার্পনেস ডিটেল ওকে বলবো, বাট লো লাইট এরিয়াতে এটার রেজাল্ট খুব একটা আশানুরূপ আমরা পাইনি, যেখানে আমরা ডিটেলের পরিমাণ তো কম পাচ্ছি, একই সাথে ওভার কন্ট্রাস্টি অ্যান্ড ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ততটা বেটার থাকে না। সো লো লাইটটাকে আমরা খুবই বেসিক জায়গায় রাখবো, যেটাকে আমরা মোটামুটি বলবো 30 থেকে 40 হাজারের ঘরে যে আমরা আলট্রাওয়াইডগুলো দেখি 8 মেগাপিক্সেলের ওরকমই, কিন্তু এই স্মার্টফোনের দাম তো ওরকম না। এই স্মার্টফোনের দাম রাইট নাও দাঁড়িয়ে 58K তে এর ক্যামেরাকে আমি ওর্থ ইট বলতে পারছি না আসলে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল, এটারও কালার টোন সিমিলার টাইপেরই আপনারা পাবেন মেইন ক্যামেরার মতোই, তবে অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডিটেল ভালোই আছে। অতিরিক্ত সফট করে ফেলছে, ডিটেলের পরিমাণ কম, এরকম কোনো সমস্যা পাইনি। তাছাড়া লো লাইট এরিয়াতেও এটা কেপেবল একটা রেজাল্ট দিতে পারছে। ভিডিও রেকর্ড করতে পারে স্মার্টফোনের মেইন ক্যামেরা সর্বোচ্চ 4K 30 FPS এ। 60 FPS আমার মতো কে মিস করতেছেন হাত তোলেন। 60 FPSটা থাকা জরুরি ছিল না। এরকম প্রাইস সেগমেন্ট থেকে আপনি একটা ফোন কিনলে তো 60 FPS আশা করবেনই। হ্যাঁ, 60 FPS এখানেও পাবেন, তবে সেক্ষেত্রে রেজুলেশন হারিয়ে চলে আসতে হবে আপনাকে 1080p-তে। এখন 4K যে ভিডিওটা দিচ্ছে 30 FPS-এ, সেখানে কিছুটা জিটারিং আছে। যদি হেভি মুভমেন্ট না করে শ্যুট করতে পারেন তাহলে এটা নিয়ে খুব একটা ইস্যুতে পড়বেন না, বাট যদি কোনো হেভি মুভমেন্টের শ্যুট আসলে শুটিং টাইমে তো আমার অনেক কিছু অনেকভাবেই করা লাগবে, তাই না? সেই জায়গা থেকে এটা নিয়ে একটা কমপ্লেন থাকবেই। ওভারঅল যে আবারও বলবো, ক্যামেরা নিয়ে আমি আসলে ওই লেভেলে সন্তুষ্ট হতে পারিনি। যে প্রাইস পয়েন্টের ফোন সেই জায়গায় আমরা আরও কিছুটা বেটার ক্যামেরা স্মার্টফোন এক্সিস্ট করতে দেখি। নাথিং ফোন 4A Pro আউট অফ দ্য বক্স রান করছে নাথিং ওএস 4.1 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। 3টা মেজর আপডেট দেবে এই ডিভাইসে। 4টা হলে পারফেক্ট হতো, তবে 3টাও পাচ্ছেন। অ্যাটলিস্ট 3টা জেনারেশন আপনি লেটেস্ট থাকবেন। এসওসি হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4, UFS 3.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ, আর এই স্মার্টফোনটা 2টা র্যামে পাওয়া যায়, 8 এবং 12, আর হচ্ছে 256 অ্যান্ড 128। এখন পারফরমেন্সের জায়গাটা ডেফিনেটলি বোধহয় কমপ্লেনে রাখাই যায় যে আমরা এসওসি হিসেবে তো তেমন আহামরি কিছু দেখছি না। স্ন্যাপড্রাগনের মিড রেঞ্জের সর্বোচ্চটা পাচ্ছি ঠিক আছে, কিন্তু আমরা তো একটু ফ্ল্যাগশিপ কিলারই আশা করবো, যখন দাম দাঁড়ায় অলমোস্ট 60K-তে আপনি ফ্ল্যাগশিপ কিলার এসওসি অবশ্যই পাবেন। ইভেন প্রিভিয়াস জেনারেশনের যে ফ্ল্যাগশিপ চিপগুলো ছিল সেগুলো দিয়ে অনেক ডিভাইস এখানে এক্সিস্ট করে। সো ওয়াই স্ন্যাপড্রাগন 7 Gen 4, রাইট? এখন স্ন্যাপড্রাগন 7 Gen 4 ডেফিনেটলি খারাপ না, যথেষ্ট ব্যালেন্সড একটা চিপ, যেখানে আমরা মোটামুটি গেমিং পারফরমেন্স পাই। যে চিপটা অতিরিক্ত ব্যাটারিও বার্ন করে না, খুব একটা হিট জেনারেট করে না, থার্মাল থ্রোটলিং এর মতো কোনো ইস্যু আমরা এই চিপে দেখি না এখন পর্যন্ত। তো সেই জায়গা থেকে এটা ভালো, বাট ভালোটা হচ্ছে গিয়ে আরো লোয়েস্ট প্রাইসের জন্য, এই বাজেটে তো না। এমনিতে নাথিং এর ওয়েস ভাই দুর্দান্ত, এটা নিয়ে মানে আমার মনে হয় না কমপ্লেনের কোনো সুযোগ আছে। পার্সোনালি নাথিং এর ওয়েস আমার কাছে বেশ ভালো লাগে, বিশেষ করে ক্লিন ভাইবটার কারণে। আবার এই ক্লিন ভাইবটার কারণে অনেকের কাছে হয়তো ভালো লাগে না, যদিও প্রয়োজনীয় সমস্ত ফিচারই আছে, সমস্ত কাজ বাজেই করা যায়। তেমন কোনো বাগ হাতে, তেমন কোনো না, কোনো বাগ ভালোকে দেখা আসলে পাওয়া যায় না। ইভেন কোনো ধরনের ইস্যু হলেও দেখা যায় যে ওরা খুব সহজেই এগুলো আপডেটের মাধ্যমে ফিক্স করে, আপডেটের ব্যাপারটা খুব কন্টিনিউ রাখে ওরা। তো সেই বিষয়গুলো অবশ্যই ভালো। এখন এই স্মার্টফোনের অপটিমাইজেশনও ভালো করছে, এই এসওসির সাথে একেবারে দুর্দান্ত একটা রেজাল্ট দিচ্ছে। যেমন ধরুন রেগুলার কাজগুলো আপনি কি করবেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে টুকটাক একটু ভিডিও এডিটিং করছেন, ছবি তুলছেন, সামটাইমস গেমিং করছেন, এই যে কাজগুলো আমরা করি সেগুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে। না ওই একদম প্রফেশনালি গেমিং এর জন্য না, ডেডিকেটেডলি গেমিং এর কথা আমি বলছি না, আপনি মাঝে মধ্যে টুকটাক খেলছেন, সেই সমস্ত জায়গাগুলোতে ওর পারফরমেন্স যথেষ্ট ভালো। র্যাম ম্যানেজমেন্ট ভালো, 8GBটা কিনুন বা 12GBটা কিনুন, আপনি অসন্তুষ্ট হবেন না। আই গেস 8GB র্যামেও বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে এই ডিভাইসটাকে। অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। তাছাড়া প্রত্যেকটা অ্যাপের এই ওপেন ক্লোজ টাইমটা দেখুন যথেষ্ট স্মুথ আছে। অ্যানিমেশন থেকে শুরু করে ডিলের কোনো ব্যাপার আমরা লক্ষ্য করছি না এখানে। ওভারহিট হওয়া, রিবুট নেওয়া, আমাদের এই বেশ কিছুদিনের ব্যবহারে এই জাতীয় কোনো প্রবলেম আমরা কিন্তু একদমই ফেস করিনি ডিভাইসটাতে। অ্যালুমিনিয়াম বডির ফোন, রিয়ার বডি ফ্রেম সবকিছু মিলে তো যেটা হয়, হালকা ওয়ার্ম হলেও সেই ফিলটা হাতে একটু বেশি দেয়, কিন্তু ভয় পাওয়ার কারণ নেই, এতে করে ফোনের পারফরমেন্সের উপরে কোনো প্রভাব পড়ছে না। যারা গেমিং করার প্ল্যান করছেন, হ্যাঁ এই ডিভাইসটা দিয়েও গেমিং করতে পারবেন। লাইক পাবজির ক্ষেত্রে আপনারা সুপার স্মুথ, এক্সট্রিম প্লাস আপনারা গেমিং করতে পারছেন, এবং সেক্ষেত্রে এই স্মার্টফোনটা স্টেবল পারফরমেন্সই ধরে রাখতে পারে। অ্যাটলিস্ট 30 থেকে 35 মিনিট পর্যন্ত বেশ ভালোভাবে ধরে রাখতে পারে। এরপরে কিছুটা বাড়তি হিট লক্ষ্য করা যায়, লাইক সেটা ওরকম, এই যে এখন তো টেম্পারেচার কম, বাট লাস্ট কিছুদিন আগে যখন অতিরিক্ত গরম পড়ছিল ওই টাইমে নর্মাল টেম্পারেচারে খেলার কারণে আমরা দেখছিলাম এটা অলমোস্ট 40 ডিগ্রির কাছাকাছি চলে আসছিল। বাট রাইট নাও ধরে 38-এর ঘরে আপনারা পাবেন মোস্টলি।
স্মুথলি। সো সেটাকে ওভারহিট বলা যাচ্ছে না, আর পারফরমেন্সও ততটা ড্রপ করে না। হ্যাঁ, কিছুটা ফ্রেম রেট ফ্ল্যাকচুয়েট করে, সেটাও 1-2 এরকম। তো এই জায়গার রেজাল্টও খুব একটা খারাপ না। এছাড়াও গেনশন ইম্প্যাক্টের মতো ভারী গেম আমি ট্রাই করছি, এই এসওসি সামলে নিতে পারছে, তবে একেবারে সুপার স্মুথ রেজাল্ট দিতে পারেনি। 60 FPS আমরা ট্রাই করছিলাম, বাট একদম স্টেবল রেজাল্ট দেয়নি। অ্যাকশন মোমেন্টে গেলে ফ্রেম রেট বেশ কিছুটা নামে। তাছাড়া আপনারা যদি রেকর্ডিং অন করে গেমিং করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু পারফরমেন্স কিছুটা দুর্বল হয়ে যায়। সো ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য এটা চয়েস করা ঠিক হচ্ছে না। এছাড়াও পাশাপাশি আরও কয়েকটা গেম আমরা প্লে করে দেখেছি, ওগুলোর রেজাল্টও স্মুথ ছিল। এখন ফাইনালি যে দাঁড়ালো 58,000 টাকায়, পারফরমেন্সের জায়গাটা অনেকটা পিছিয়ে পড়ে, কারণ প্রচুর পরিমাণে কম্পিটিটর রয়েছে। যদিও সব ফোনের দামই বেড়ে গিয়েছে, বাট সেই জায়গা থেকেও আমরা কম্পিটিশনে আরও বেটার চিপ এক্সিস্ট করতে দেখি। আচ্ছা, ব্যাটারিটা 5080 mAh, এটার দুইটা ভ্যারিয়েন্ট, ইন্ডিয়ান এবং গ্লোবাল। তো ইন্ডিয়ানটার ক্ষেত্রে 5400 আর গ্লোবালটার ক্ষেত্রে হয় হচ্ছে 5080 mAh। এটাও আমি বিলো স্ট্যান্ডার্ড বলবো এখনকার দিনে দাঁড়িয়ে। একদিন ব্যবহার করতে পারবেন ভাই, সে আপনি মানে যদি কেউ বলে যে একদিন প্লাস টাইম খুব সহজে হবে না, আপনি ফোন দিয়ে মানে চালাবেন, বড়সড় ডিসপ্লে আছে, টুকটাক যাই করুন না কেন দিন শেষে চার্জ করা লাগবে, শিওর থাকেন। আর এই স্মার্টফোনকে চার্জ করার জন্য আপনারা সাপোর্ট পাবেন 50 ওয়াটের। এখন এই 50 ওয়াটটা আবার কিনে নিতে হবে, এটাও কিন্তু একটা আপনার জন্য চিন্তার বিষয় যে আমাকে পরবর্তীতে একটা নাথিংয়ের চার্জার কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হবে। সেক্ষেত্রে আপনি থার্ড পার্টি চার্জার কিনতে গেলেও তো মোটামুটি একটা খরচ আছে, এটাও তো যোগ হবে। তখন গিয়ে কিন্তু এই ফোনের দাম অলমোস্ট 60K পড়ে যাচ্ছে। তো হইল না এই জায়গাটাও, ব্যাটারিও বিলো স্ট্যান্ডার্ড, চার্জার দেয় না, এটাও খারাপ কাজ। এখন এই ফোন কিনে যদি আপনারা থার্ড পার্টি চার্জার কিনতে চান, আমি আবারও বরাবরের মতো রিকমেন্ড করবো সেই QCY এর যে জ্ঞান চার্জারগুলো এখন রয়েছে সেগুলো থেকে, কারণ ওগুলোর মোটামুটি দামটাও একটু কম আছে, আবার 18 মাসের ওয়ারেন্টি রয়েছে, সমস্ত প্রোটোকল সাপোর্ট করছে, সো ওগুলোও খারাপ না। একটু কস্টিং কম আছে, চাইলে ওটা দেখতে পারেন। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এটা মোটামুটি ফাস্ট অ্যাকুরেট, তবে অবশ্যই ওই ইয়ার মতো না, আল্ট্রাসনিকের মতো না। স্পিকার কোয়ালিটি ভালো, টু বি ভেরি অনেস্ট, যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড, অ্যান্ড সাউন্ডের ডেপথ অ্যান্ড ক্ল্যারিটির জায়গাটাও একদম পারফেক্ট আছে, সাউন্ড নিয়ে কমপ্লেন নেই। হ্যাপটিক ফিডব্যাক ভালো, এটাও অলমোস্ট আপনাকে ফ্ল্যাগশিপ গ্রেডের একটা ফিল দিবে। তারপর নেটওয়ার্ক রিসিপশনে কোনো প্রবলেম পাইনি, এইটাতে আমরা কোনো ধরনের ওই নেটওয়ার্ক কি বলে নোটিফিকেশন জনিত কোনো ইস্যু পাইনি। এই সমস্ত জায়গাগুলো ঠিকঠাক ছিল। আর ডে টু ডে লাইফে ব্যবহার করতে গিয়ে আসলে মানে মনে হচ্ছিল আমি একটা হাই মেন্টেন্সের ফোনেই ব্যবহার করছি, ওই জায়গাগুলোতেও কমপ্লেন নেই। বাট দাম অনুযায়ী বেশ কিছু বিষয়ই তো কমতি ছিল, আমি তো একদম প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করে দিলাম। এরপরে বাকি ডিসিশনটা আপনিই মেক করেন যে আপনার জন্য আসলে কেমন হচ্ছে। আপনার সাথে যদি এরপরে মনে হয় যে আমার সাথে এটা যাচ্ছে সব দিক থেকে ঠিক আছে, দেন আপনি অবশ্যই দেখতে পারেন। তবে আমার কি মনে হয় এটার দাম 50-এর নিচে অবশ্যই আসা উচিত। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসংয়ের ব্র্যান্ড নিউ কোনো ভিডিওতে।